আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তহুরা জেসমিন খান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ। অনার্স তৃতীয় বর্ষের ইংল্যান্ডের ইতিহাসের সিলেবাসে টিউডর শাসনকাল অন্তর্ভুক্ত রয়েছে। টিউডর শাসনকালের সময়সীমা 1485 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত। টিউডর শাসনকালের প্রথম রাজা সপ্তম হেনরি। রাজা সপ্তম হেনরির মৃত্যুর পরে তার পুত্র হেনরি 1509 খ্রিস্টাব্দে এপ্রিলে অষ্টম হেনরি পদে ধারণ করে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তখন তার বয়স ছিল 18। আজকে আমার আলোচনার বিষয় টিউডর রাজা অষ্টম হেনরির শাসনকালের উল্লেখযোগ্য ঘটনাসমূহ। টিউডর রাজা অষ্টম হেনরির শাসনকাল 1509 থেকে 1537 খ্রিস্টাব্দ পর্যন্ত। অষ্টম হেনরির শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা ধর্ম সংস্কার আন্দোলন। কেন এই ধর্ম সংস্কার আন্দোলন? ধর্ম সংস্কার আন্দোলনের প্রত্যক্ষ কারণ ছিল ইন্ডালজেন্স বা মুক্তিপত্র বিক্রয়। ইন্ডালজেন্স বলতে বোঝায় যে যদি কেউ পাপ করে অর্থের বিনিময়ে মুক্তিপত্র ক্রয় করে তাহলে সে পাপের শাস্তি থেকে মুক্তি লাভ করবে। 1517 খ্রিস্টাব্দে টেটজেল নামক একজন যাজক মুক্তিপত্র বিক্রয় করে অর্থ সংগ্রহের জন্য জার্মানির স্যাক্সনিতে উপস্থিত হন। কিন্তু ধর্মের নামে এই অধর্ম মার্টিন লুথারের সহ্য হল না। তিনি টেটজেলকে ভীষণভাবে সমালোচনা করেন। মুক্তিপত্র বিক্রয়ের অসহায়তা প্রমাণ করার জন্য রোমান চার্চের বিরুদ্ধে 95 দফা কারণ সম্বলিত একটি প্রতিবাদপত্র প্রকাশ করেন। মার্টিন লুথারের এই প্রতিবাদকে কেন্দ্র করে জার্মানিতে প্রথমেই ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। 16 শতকে ধর্ম সংস্কার আন্দোলনকে ইতিহাসে রিফরমেশন নামে অভিহিত। ধর্ম সংস্কার আন্দোলন প্রথমে শুরু হয় জার্মানিতে এবং পরে ক্রমে ক্রমে ইউরোপের বিভিন্ন দেশে এর বীজ ছড়াতে থাকে। ইংল্যান্ড ও এই আন্দোলনের প্রভাবে প্রভাবান্বিত হয়। ইংল্যান্ডের ধর্ম সংস্কারের কারণ ছিল অষ্টম হেনরির ব্যক্তিগত ইচ্ছে। ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম দিকে পোপের সাথে অষ্টম হেনরির সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ছিল। এ সময়ে অষ্টম হেনরি ধর্ম সংস্কার আন্দোলনের বিরোধী ছিলেন, কিন্তু পোপের সাথে তার এই সম্পর্ক বেশি দিন টিকল না। কারণ তার স্ত্রী ক্যাথরিনের সাথে অষ্টম হেনরির বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে অচিরেই পোপের সাথে অষ্টম হেনরির বিরোধ শুরু হয়। এর ফলে ইংল্যান্ডের ধর্মের সংস্কার হতে থাকে। মধ্যযুগে পোপ খ্রিস্টান জগতের প্রধান ধর্মগুরু ছিলেন এবং ধর্মীয় ব্যাপারে তিনি ছিলেন সর্বেসর্বা। এ সময়ে পোপের হাতে অনেক রাজনৈতিক ক্ষমতা ছিল। তিনি রাজনৈতিক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন। প্রায় তিনি রাষ্ট্রীয় ব্যাপারে হস্তক্ষেপ করতেন। পোপের ক্ষমতা এত বেশি ছিল যে সত্যি করে বলতে গেলে ইউরোপের রাজাগণ তখন কোনো কোনো ক্ষেত্রে তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না। অষ্টম হেনরি পোপের এই কর্তৃত্বকে বিলুপ্ত করে ইংল্যান্ডের চার্চকে জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করে সেখানে রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে আগ্রহী ছিল। ইংল্যান্ডের পূর্ব ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে ইংল্যান্ডের জনগণ পূর্ব থেকেই পোপের অপ্রতিহত প্রভুত্ব স্বীকার করতে রাজি ছিল না। তারা পোপকে অর্থ দিতে কিংবা তার কাছে মামলার আপিল প্রেরণ করতে অনিচ্ছুক ছিল। তৃতীয় এডওয়ার্ডের
সময়ে দুটি আইনের মাধ্যমে পোপের অর্থ শোষণ ও বিচারের ব্যাপারে হস্তক্ষেপ নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তাছাড়া সকল দিক দিয়ে চার্চের অবনতি ছিল ধর্ম সংস্কার আন্দোলনের সুস্পষ্ট কারণ। পোপ এ সময় অত্যন্ত জাঁকজমক ও বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেন। তার নিকট তখন ধর্ম অপেক্ষা রাজ্য ও রাজনীতি বড় ছিল। বিশপগণ অতিমাত্রায় পার্থিব ও দুর্নীতিপরায়ণ হয়ে পড়ছিল। যাজকরা নিজেরা কাজ না করে কর্মচারী নিয়োগ করতেন। বিভিন্ন স্থানে সন্ন্যাসীরা মঠ স্থাপন করে ধর্মের নামে অনাচার করতেন। বস্তুত ধর্ম ছিল তখন কতগুলো অন্ধবিশ্বাস, কুসংস্কার ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমন্বয়। তাই যা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাছাড়া ইংল্যান্ডে রেনেসাঁর প্রভাবে প্রবল জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। জাতীয়তাবাদী চেতনার এই জাগরণ ধর্ম সংস্কারের পথকে আরো সহজ করে দেয়। রেনেসাঁর আদর্শ উদ্বুদ্ধ পণ্ডিত ব্যক্তিদের নিকট চার্চের দুর্নীতি অঞ্চলসমূহ গোচরীভূত হতে থাকে। ফলে তারা চার্চের সংস্কারের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করে। এই কারণে অক্সফোর্ডের সংস্কারকগণ, কোলেট, টমাস মুর প্রমুখ মনীষীরা চার্চের দুর্নীতিসমূহ দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করে। তাদের এই চেষ্টা ধর্ম সংস্কারের পথকে সুগম করে দেয়। ইংল্যান্ডের জনগণ পোপের কর্তৃত্ব অস্বীকার করতে পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করেছিল। সুতরাং তাদের নিকট পোপের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার কথা নতুন নয়। ধর্ম সংস্কারের ফলে বিরাট পরিবর্তন সূচিত না হলেও ইংল্যান্ডে ধর্ম সংস্কার এক বৈপ্লবিক ধারার সৃষ্টি করে। ইংল্যান্ডে পোপের কর্তৃত্ব সম্পূর্ণরূপে লোপ পায় এবং ইংল্যান্ডীয় চার্চে রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পূর্বে ইংল্যান্ডীয় চার্চসমূহ রাজার অপ্রতিহত ক্ষমতাকে প্রতিরোধ করার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করত। ফলে রাজার ক্ষমতা পূর্বের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পায় এবং অষ্টম হেনরির সময় থেকেই রাজাই বলতে গেলে রাষ্ট্রীয় ধর্মীয় ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। রাজা অষ্টম হেনরি ইংল্যান্ডের উপর হতে পোপের কর্তৃত্বের অবসান ঘটানোর জন্য 1529 খ্রিস্টাব্দে সংস্কার পার্লামেন্ট বা রিফর্মেশন পার্লামেন্ট আহ্বান করেন। এই পার্লামেন্ট 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। খ্রিস্টাব্দে পার্লামেন্টের প্রথম অধিবেশনে চার্চের কতগুলো লাভজনক আয় গৃহীত করা হয়। 1530 খ্রিস্টাব্দে টমাস উইলসিকে পোপের প্রতিনিধি রূপে স্বীকার করার অভিযোগে যাজকবর্গকে প্রাচীন অ্যাক্ট অফ ট্রিব্যুনাল অনুসারে অভিযুক্ত করে বিচারাধীনে আনা হয় এবং তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর যাজকদের সাবমিশন অফ ক্লার্জি নামক একটি দলিলে দস্তখত করতে বাধ্য করা হয়। এর দ্বারা রাজার অনুমোদন ছাড়া চার্চ কর্তৃপক্ষের চার্চ সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়ন ক্ষমতা গঠিত করা হয়। 1532 খ্রিস্টাব্দে অষ্টম হেনরি পার্লামেন্টের তৃতীয় অধিবেশনে অ্যাক্ট অফ অ্যানেক্টস পাশ করে পোপের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ শুরু করে। এই আইনের দ্বারা অ্যানেক্টস ও পিটার পেন্স নামক কর পোপের নিকট প্রেরণ নিষিদ্ধ করা হয়। তার বদলে ওই সকল করের যাবতীয় অর্থ রাজার কাছে হস্তান্তর করা হয়। 1533 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ অ্যাপিল প্রণয়ন করে ইংল্যান্ডের ধর্মাধিষ্ঠানগুলিতে যাজকদের বিচার সংক্রান্ত আপিল পোপের দরবারে প্রেরণ নিষিদ্ধ করা হয় এবং উক্ত ক্ষমতা ইংল্যান্ডের যাজক সভার আপার হাউসের উপর ন্যস্ত করা হয়। অষ্টম হেনরি তার পিতা সপ্তম হেনরির শাসন আমলে তার জ্যেষ্ঠ ভ্রাতার বিধবা পত্নী ক্যাথরিনকে বিয়ে করেন।
স্ত্রী ক্যাথরিনের উপর অষ্টম হেনরি অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে অষ্টম হেনরি আবার অ্যান বোলিন নামক এক সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ইংরেজদের সামাজিক নিয়ম অনুসারে অ্যান বোলিনকে বিবাহ করতে হলে ক্যাথরিনকে ত্যাগ করা প্রয়োজন। রাজা বলতে লাগলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীকে বিয়ে করে তিনি ধর্মের অনুশাসন রক্ষণ করেছেন। অষ্টম হেনরি 1527 খ্রিস্টাব্দে ক্যাথরিনের সাথে তার বিয়ে বিচ্ছেদ করার অনুমতি আনার জন্য টমাস উলসিকে নির্দেশ দেন, কিন্তু টমাস উলসির পক্ষে পোপের কাছ থেকে রাজার বিয়ে বিচ্ছেদের অনুমতি আনা সম্ভব হয়নি, কারণ এ ব্যাপারে পোপ ভীষণ অসুবিধার মধ্যে পড়েন। একদিকে ক্যাথরিন ছিলেন স্পেন রাজার কন্যা, অন্যদিকে অষ্টম হেনরি ছিলেন ইংল্যান্ডের প্রভাবশালী রাজা। তাই তিনি নিজে অষ্টম হেনরির বিবাহ সমস্যার বিচার না করে উলসি এবং অন্য একজন ইটালীয় ধর্মাচার্যের উপরে এই বিচারের ভার দেন। 2 বছর অতিবাহিত হয়ে গেলে তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় অষ্টম হেনরি অত্যন্ত ক্রুদ্ধ হন। 1529 খ্রিস্টাব্দে পোপ রাজার বিরুদ্ধে রায় দেন। অষ্টম হেনরি নিজে পোপের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার পথ খুঁজতে শুরু করেন। এ সময়ে আর্চবিশপ ক্র্যানমার বিশ্ববিদ্যালয় সমূহের আইনবিদদের কাছ থেকে রাজার বিবাহ সমস্যা সম্পর্কে মতামত জানার পরামর্শ দেন। অষ্টম হেনরি ক্র্যানমারের পরামর্শ অনুযায়ী আইনবিদদের মতামত গ্রহণ করেন, কিন্তু রাজার দুর্ভাগ্যবশত বিভিন্ন মতামত আসে। আর্চবিশপ ক্র্যানমার চার্চ বিচারালয়ের প্রধান বিচারপতি হিসেবে বিবাহ বিচ্ছেদ মামলার বিচার করে হেনরি ও ক্যাথরিনের বিবাহ প্রথম থেকে অবৈধ ছিল বলে ঘোষণা করেন। অষ্টম হেনরি আগেই গোপনে অ্যান বোলিনকে বিয়ে করেন। ক্র্যানমারের রায় ঘোষণার পর তাকে আনুষ্ঠানিকভাবে রানী বলে অভিষিক্ত করা হয়। 1534 খ্রিস্টাব্দে পার্লামেন্টের পঞ্চম অধিবেশনে হেনরি একটি উত্তরাধিকার আইন বা অ্যাক্ট অফ সাকসেশন পাশ করে ক্যাথরিনের কন্যা মেরিকে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন। অ্যান বোলিনের সন্তানকে উত্তরাধিকার দান করেন। পার্লামেন্টের ষষ্ঠ অধিবেশনে অষ্টম হেনরি অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামক আইনটি প্রণয়ন করেন। এই আইনের দ্বারা রাজাকে ইংল্যান্ডের চার্চের সর্বময় প্রভু বা কর্তা হিসেবে ঘোষণা করা হয়। যারা অ্যাক্ট অফ সুপ্রিমেসি মানতে অস্বীকার করেন তাদের রাজদ্রোহের অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। ইংল্যান্ডের চার্চের উপর থেকে পোপের কর্তৃত্ব বিলুপ্ত করার পর রাজা অষ্টম হেনরি সন্ন্যাসীদের মঠগুলোর উচ্ছেদ সাধনে মনোনিবেশ করেন। 3টি কারণে হেনরি মঠগুলো উচ্ছেদ করেন। প্রথমত, মঠবাসী সন্ন্যাসীরা ইংল্যান্ডে পোপের কর্তৃত্বের বিশেষ সমর্থক ছিলেন বলে মঠগুলো পোপের ক্ষমতার অন্যতম প্রধান উৎস ছিল। কাজেই যতদিন মঠগুলো বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত যত আইনই পাশ করা হোক না কেন পোপ তার মঠবাসী অনুচরদের মাধ্যমে ইংল্যান্ডের বিপুল সংখ্যক জনগণের উপর তার প্রভাব বিস্তার করতে পারবে। এই আশঙ্কায় হেনরি ইংল্যান্ড হতে পোপের কর্তৃত্ব সমূলে বিলুপ্ত করার উদ্দেশ্যে মঠগুলোর উচ্ছেদ সাধন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। দ্বিতীয়ত, মঠগুলোর বিপুল সম্পদ দেখে সেগুলো থেকে প্রাপ্ত অর্থ রাজকোষ পূর্ণ করার বাসনা তার মধ্যে জন্মায়। তৃতীয়ত, কতগুলো মঠে নানা রকম দুর্নীতি প্রবেশ করেছিল। সন্ন্যাসীরা অলস ও পাপপূর্ণ জীবনযাপন করত। এই মঠগুলোর বিরুদ্ধে জনগণের একাংশ কর্তৃক অনেকবার অভিযোগ উত্থাপিত হয়েছিল। মঠ উচ্ছেদের ব্যাপারে হেনরির প্রধান পরামর্শদাতা ছিলেন টমাস ক্রমওয়েল। ক্রমওয়েল ক্ষমতা পেয়ে সন্ন্যাসীদের নিকট আতঙ্কের কারণ হয়ে দাঁড়ান। তিনি মঠগুলোর অবস্থা পরিদর্শন করার জন্য একটি কমিশন নিয়োগ করেন।
কমিশন মঠগুলো সম্পর্কে প্রতিকূল রিপোর্ট প্রদান করে। এই রিপোর্টের বলে রাজা হেনরি 1536 খ্রিস্টাব্দে একটি আইন দ্বারা সমস্ত মঠের বার্ষিক আয় ছিল 200 পাউন্ডের নিচে, এরূপ 375টি ক্ষুদ্র ক্ষুদ্র মঠ বাতিল করে। পরবর্তী 3 বছরের মধ্যে অর্থাৎ 1537 থেকে 1539 খ্রিস্টাব্দের মধ্যে হেনরি বৃহৎ মঠগুলো হ্রাস করে। এই সকল মঠ উচ্ছেদের ক্ষেত্রে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমত কিছু সংখ্যক মঠের অধ্যক্ষ ও মঠাধিকারীদের সাথে সাক্ষাৎ করে তাদের মঠগুলো আপোষে রাজার হাতে সমর্পণ করতে বলা হয়। তারা আপোষে তার করতে সম্মত হলে তাদের সাথে সদয় ব্যবহার করা হবে, যদি তা না করে তাহলে তারা রাজার পোপের অনুরোধ করবে। এতে কিছু সংখ্যক মঠাধ্যক্ষ বর্ষতা স্বীকার করলে অবশিষ্টদের উপর ক্রমাগত অধিক চাপ প্রয়োগ, প্রয়োজন বোধে ভীতি প্রদর্শন করে তাদের বর্ষতা স্বীকার করতে বাধ্য করা। এরূপে মঠগুলোর উচ্ছেদ সাধন। পনেরোশো 29 খ্রিস্টাব্দে পার্লামেন্ট প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রসারতাকে ব্যাহত করার উদ্দেশ্যে স্ট্যাটিটিউট অফ 6 আর্টিকেলস বা 6 দফা বিধি নামে একটি আইন প্রণয়ন করে। এই 6টি দফা হল: 1. ট্রান্সসাবস্টেন্সিয়ান বা লর্ড সাপারের রুটি ও মদকে খ্রিস্টের স্বাভাবিক দেহ রক্তের উপরে বিশ্বাস। 2. ধর্মযাজকদের চির কৌমার্য। 3. মৌখিক পাপ স্বীকারের প্রয়োজনীয়তা। 4. প্রাইভেট মেসেজ বা ব্যক্তিগত খ্রিস্টের পূজা উৎসব। 5. পবিত্রতা রক্ষার চিরন্তন শপথ। 6. সাধারণের জন্য শুধু এক প্রকার কমিউনিয়নের পর্যাপ্ততা বিশ্বাস, অর্থাৎ মদ ভিন্ন রুটি আহার। ধর্ম সম্পর্কিত এই 6 দফা আইনে এটি প্রতিপাদন হয় যে অষ্টম হেনরি পোপের সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেও রোমান ক্যাথলিক ধর্মদের মূলনীতি থেকে তিনি কখনো বিচ্যুত হননি। প্রকৃতপক্ষে রাজা অষ্টম হেনরি মনে প্রাণে ক্যাথলিক মতাবলম্বী ছিলেন। ধর্ম সম্পর্কিত 6 দফা বিধি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেদিকে অষ্টম হেনরি লক্ষ্য রাখতেন। যারা এই আইন ভঙ্গ করত তারা কঠোর শাস্তি পেত। টমাস উইলসি ইংল্যান্ডের ধর্মীয় রাজনীতিবিদদের মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তিনি ইপসউইচের একজন ধনী ব্যবসায়িক পুত্র ছিলেন। অক্সফোর্ডের ম্যাকডোনাল্ড কলেজ হতে মাত্র 15 বছর বয়সে তিনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। এই জন্য তিনি বয় ব্যাচেলর নামে পরিচিত ছিলেন। এরপরে তিনি গির্জায় যোগদান করেন। শীঘ্রই তিনি উইনচেস্টারের প্রভাবশালী বিশপ রিচার্ড ফক্সের দৃষ্টি আকর্ষণ করেন। ফক্স তাকে রাজনীতিতে দীক্ষা দেন এবং রাজা সপ্তম হেনরির সঙ্গে পরিচয় করে দেন। সপ্তম হেনরির মৃত্যুর পূর্বে উইলসি রয়্যাল অ্যামোনার ও লিঙ্কনের ডিন পদে নিযুক্ত হন। 1513 খ্রিস্টাব্দে ফরাসি যুদ্ধকালে সামরিক সরবরাহ বিভাগে বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে তিনি অষ্টম হেনরির দৃষ্টি আকর্ষণ করেন। 1513 খ্রিস্টাব্দে টুর্নাইয়ের পতনের পর তিনি ওই শহরের বিশপের পদে নিযুক্ত হন। ক্রমান্বয়ে তিনি লিঙ্কনের বিশপ, ইয়র্কের আর্চবিশপ এবং লর্ড চ্যান্সেলর পদে নিযুক্ত হন। পরবর্তী 2-1 বছরের মধ্যে পোপ দশম লিও তাকে কার্ডিনাল অর্থাৎ পোপ মন্ত্রিসভার সদস্য এবং পোপের ইংল্যান্ডের প্রতিনিধি যুক্ত করেন। কালক্রমে টমাস উইলসি উইনচেস্টার, বাথ, ডারহাম ও সেন্ট আলবান মঠের বিশপের পদ লাভ করেন। তিনি পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন। অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা হিসেবে তিনি 15 বছর যাবৎ ইংল্যান্ডের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিচালনা করে অসামান্য দক্ষতার পরিচয় দেন। অষ্টম হেনরি পোপের কাছে তার প্রথম স্ত্রী ক্যাথরিনের সাথে বিবাহ বিচ্ছেদের অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছিলেন।
ক্ষুব্ধ হেনরি এর জন্য টমাস উইসিকে দায়ী করেন। এজন্য রাজা উইসিকে 1529 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে চ্যান্সেলর পদ হতে অপসারিত করেন। পদচ্যুতির পর উইসি ইয়র্কে গিয়ে ইয়র্কে আর্চবিশপ রূপে বাস করছিলেন, কিন্তু সেখানে অল্পকালের মধ্যে তার জনপ্রিয়তা হেনরিকে ঈর্ষান্বিত করে তোলে। হেনরি টমাস উইসিকে মিথ্যা রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার করে লন্ডনে আনার আদেশ দেন। বন্দিরূপে লন্ডনে আসার সময় প্রতিপক্ষে উইসি কুলিত হয়ে পড়ে এবং লিস্টারে একটি মঠে আশ্রয় নেন। 1530 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। স্যার টমাস মুর সপ্তম হেনরির মন্ত্রী কার্ডিনাল মর্টনের গৃহে প্রতিপালিত হয়েছে। মর্টন তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন। সেখানে অধ্যয়ন করলে স্যার টমাস মুর রেনেসাঁ বা নবজাগরণ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। 1523 খ্রিস্টাব্দে তিনি কমন্স সভার স্পিকার নির্বাচিত হন এবং উইসির পতনের পর চ্যান্সেলর পদে নিযুক্ত হন। তিনি ক্যাথরিনের সাথে হেনরির বিবাহ বিচ্ছেদের বিরোধী ছিলেন। তিনি অ্যাক্ট অফ সুপ্রিমেসি অনুসারে রাজাকে ইংল্যান্ডের চার্চের প্রধান হিসেবে স্বীকার করতে অসম্মতি জ্ঞাপন করার অপরাধে রাজা কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত। তিনি ছিলেন যুগের একজন প্রসিদ্ধ চিন্তানায়ক। তার ইউটোপিয়া বা সব পেয়েছি দেশ নামক একখানি গ্রন্থ কালজয়ী খ্যাতি অর্জন করে। স্যার টমাস মুরের পতনের পর অষ্টম হেনরির প্রধান উপদেষ্টার পদ লাভ করেন টমাস ক্রমওয়েল যথাক্রমে ইটালিতে সৈনিক, অ্যান্টওয়ার্পে কেরানি, কূটনীতির ব্যবসায়ী এবং ইংল্যান্ডে উকিলের কার্য করেন। হেনরির পোপ বিরোধী নীতি কার্যকর করার প্রধান সহযোগী ছিলেন টমাস ক্রমওয়েল। তার কর্মক্ষমতায় সন্তুষ্ট হয়ে হেনরি তাকে ধর্মীয় কাজ পরিচালনা করার জন্য ভাইকার জেনারেল পদে এবং মঠ বিনাশের কাজে নিযুক্ত করেন। মঠগুলো উচ্ছেদ সাধন করে ক্রমওয়েল ইংল্যান্ডের ধর্মশাস্ত্র আন্দোলনের অগ্রগতি সাধন করেন। তিনি রাজা হেনরিকে সব বিষয়ে সাহায্য করতেন। ক্রমওয়েল হেনরিকে অ্যান অফ ক্লিভসকে বিবাহ করার পরামর্শ দিয়েছিলেন। অ্যানের রুক্ষীণতার জন্য এই বিবাহ মনোনীত না হয় হেনরি ক্রমওয়েলকে রাজার প্রতি বিশ্বাসঘাতকতার অপরাধে অভিযুক্ত করে 1540 খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। জ্যেষ্ঠ ভ্রাতা আর্থারের বিধবা পত্নী ক্যাথরিন ছিলেন অষ্টম হেনরির প্রথমা পত্নী। তার একমাত্র সন্তান মেরি। 1533 হতে 1536 খ্রিস্টাব্দ পর্যন্ত হেনরি দ্বিতীয় পত্নী অ্যান বোলেনের সাথে বিবাহিত জীবনযাপন করেন। তারই কন্যা এলিজাবেথ। অ্যান বোলেনের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে হেনরি তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করে পরদিন জেন সেমুর নামে এক মহিলাকে বিবাহ করেন। জেন সেমুরের গর্ভে তার এডওয়ার্ড নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পুত্রের জন্মের অল্পকাল পরে মাতার মৃত্যু হয়। তখন হেনরি অ্যান অফ ক্লিভস নামে পরিচিত এক জার্মান রাজকুমারীকে বিয়ে করেন। অ্যানের রুক্ষীণতায় বিরক্ত হয়ে হেনরি তার সাথে বিবাহ বিচ্ছেদ করেন এবং এই বিবাহের উদ্যোক্তা ক্রমওয়েলকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। হেনরির পরবর্তী পত্নী ক্যাথরিন হন। অল্পকালের মধ্যে হেনরি তাকেও অবিশ্বস্ততার অভিযোগে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। তারপরে হেনরি ক্যাথরিন পার নামে আরেকজন মহিলাকে বিয়ে করেন। তিনি হেনরির সর্বশেষ ষষ্ঠ পত্নী। 1534 খ্রিস্টাব্দে উত্তরাধিকার আইন বা অ্যাক্ট অফ সাকসেশন দ্বারা স্থির হয়েছিল যে হেনরির মৃত্যুর পরে অ্যান বোলেনের সন্তান সিংহাসনে উত্তরাধিকার হবে, কিন্তু মৃত্যুর পূর্বে হেনরি পার্লামেন্টে অনুমোদন ক্রমে একটি উইল সম্পাদন করেন। তাতে স্থির হয় যে হেনরির মৃত্যুর পরে তার পুত্র এডওয়ার্ড রাজা হবেন। এডওয়ার্ড নিঃসন্তান হলে ক্যাথরিনের কন্যা মেরি এবং তারপর অ্যান বোলেনের কন্যা এলিজাবেথ সিংহাসনের অধিকারী হবেন। এই তিনজনের কার সন্তানাদি না হলে হেনরির কনিষ্ঠ ভগিনী মেরির সন্তানরা সিংহাসনের উত্তরাধিকার লাভ করবেন। খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শেষের দিকে অষ্টম হেনরি শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তার চিরবিদায়ের সময় আসন্ন, তাই তিনি আর্চবিশপ ক্রানমারকে ডেকে পাঠান এবং তার হাতে হাত রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টিউডর যুগের দ্বিতীয় রাজা অষ্টম হেনরি শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে আলোচনা আজকের মতো এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে।